চাকরানির সামনে মাথা নিচু করে কেঁদে ফেলল আরবি। ৩ বছর পুরনো সত্যি শুনে সবার হুঁশ উড়ে গেল। আর তারপর যা হল। সকালের সময় ছিল। শহরের প্রান্তে গড়ে ওঠা সেই পুরনো বস্তি ধীরে ধীরে জেগে উঠছিল। অনেকগুলো কাঠের চুলা থেকে ধোঁয়া উঠছিল। অনেক বাচ্চা আধো ঘুমে স্কুলের প্রস্তুতি নিচ্ছিল, তো অনেক মহিলারা জল ভরার জন্য লম্বা লাইনে দাঁড়িয়েছিল। এই বস্তিরই একটা ছোট্ট ঘরে থাকত রাধা। রাধা একজন সাধারণ কাজের মেয়ে। বয়স শুধু ২২ বছর, কিন্তু জীবন তাকে সময়ের আগেই বড় করে তুলেছিল। তার হাতে ফাটল ছিল, চেহারায় ক্লান্তি ছিল, কিন্তু চোখে একটা অদ্ভুত দৃঢ়তাও ছিল, যেন সে সব ব্যথা সহ্য করে নিজেকে পাথর বানিয়ে নিয়েছে। সেদিনও সে রোজকার মতো সকালে উঠল, তাড়াতাড়ি করে চুল বাঁধল, পুরনো সালোয়ার কামিজটা ঝেড়ে নিল, আর ওড়না ঠিক করতে করতে বাইরে বেরোতেই যাচ্ছিল যে হঠাৎ বস্তিতে হইচই পড়ে গেল। আরে শোনো, এদিকে এসো তাড়াতাড়ি। এত বড় গাড়ি এই গলিতে কার বাড়িতে এসেছে ভাই? রাধা থমকে দাঁড়াল। সে ধীরে ধীরে দরজার ফাঁক দিয়ে বাইরে উঁকি দিল, আর ঠিক পরের মুহূর্তেই তার বুক জোরে জোরে ধড়ফড় করতে লাগল। গলির বাইরে একটা কালো চকচকে বিলাসবহুল গাড়ি দাঁড়িয়েছিল, এত বড় আর দামি যে পুরো বস্তিতে হয়তো কেউ সেটাকে কাছ থেকে কখনো দেখেওনি। বাচ্চারা সেটার চারপাশে ঘুরছিল, আর বড়রা দূরে দাঁড়িয়ে আন্দাজ করছিল। মনে হচ্ছে কোনো খুব বড় লোক, কোথাও পুলিশের কেস তো নয়, নাকি কারো অ্যাক্সিডেন্ট হয়ে গেল নাকি। গাড়ির দরজা ধীরে করে খুলল, আর তার থেকে নামল এক যুবক, প্রায় ২৬ বছর বয়স, লম্বা গড়ন, পরিষ্কার পরিচ্ছন্ন দামি স্যুট, চকচকে ঘড়ি, আর চেহারায় একটা অদ্ভুত অস্থিরতা। সে ছিল আরিয়ান মালহোত্রা। নাম শুনতেই শহরের বড় বড় লোকেরাও দাঁড়িয়ে পড়ত। মালহোত্রা গ্রুপের মালিক, কোটি টাকার কোম্পানির উত্তরাধিকারী, এমন একটা নাম যাকে লোকেরা খবরের কাগজে আর টিভিতে দেখত। কিন্তু আজ সে সেই গলিতে দাঁড়িয়েছিল যেখানে হয়তো সে কখনো আসেওনি। লোকেরা এবার চিনে ফেলেছিল, আরে এ তো সেই আরিয়ান মালহোত্রা। এত বড় লোক এখানে কি করছে, কার বাড়িতে এসেছে? আরিয়ান কারো দিকে ফিরেও তাকাল না। তার নজর সোজা ছিল রাধার ঘরের দিকে। সে ধীরে ধীরে এগিয়ে গেল, যেন প্রতিটি পদক্ষেপ তার জন্য ভারী। গলিতে হঠাৎ নিস্তব্ধতা ছেয়ে গেল। সবার নজর এবার শুধু তার উপরেই ছিল। সে রাধার ঘরের সামনে এসে থেমে গেল। এক মুহূর্তের জন্য সে দরজার দিকে তাকাল, আর তারপর সে ধীরে ধীরে নিজের মাথা নিচু করে নিল। রাধা, প্লিজ বাইরে এসো। তার গলা কাঁপছিল। এই দৃশ্য দেখে পুরো পাড়ায় ফিসফিসানি ছড়িয়ে পড়ল। এ কি করছে? এত বড় লোক মাথা নিচু করছে কার জন্য? ভেতরে দাঁড়িয়ে থাকা রাধার পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে জানত এই গলার স্বর কার। তার হাত কাঁপতে লাগল, শ্বাস দ্রুত হয়ে গেল। কিন্তু এবার তার চোখে ভয় ছিল না, রাগ ছিল। সে ধীরে ধীরে বাইরে এলো। যেই লোকেরা তাকে দেখল সবাই বুঝে গেল এই গাড়িটা ওর জন্যই এসেছে। রাধা দরজার বাইরে দাঁড়াল। সে আরিয়ানের দিকে তাকাল। এক মুহূর্তের জন্য তার চোখে পুরনো স্মৃতিগুলো চমকে উঠল, কিন্তু ঠিক পরের মুহূর্তেই তার চেহারা পাথরের মতো শক্ত হয়ে গেল। আপনি এখানে কেন এসেছেন? তার গলা ঠান্ডা আর কড়া ছিল। আরিয়ান মাথা আরও নিচু করে নিল। আমাকে মাফ করে দাও রাধা, প্লিজ। আমি রোজ আসতে থাকব যতদিন না তুমি আমাকে মাফ করে দিচ্ছ। ভিড়ের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। শুনলে তুমি? এ ক্ষমা চাইছে, সেটাও এর সামনে। রাধা একটা দীর্ঘশ্বাস নিল, আর তারপর ভেতর থেকে একটা পুরনো ভাঙা চেয়ার বের করে বাইরে রেখে দিল। তারপর নিজেও আরেকটা চেয়ারে বসল, কিন্তু আরিয়ানের সামনে নয়, একটু পাশে, যেন দূরত্ব বজায় রাখতে চাইছে। দাঁড়িয়ে থাকবেন না, সে কড়া গলায় বলল। বসুন, যাতে সব লোকেরা ভালোভাবে দেখতে পারে, শুনতে পারে। এই শুনে লোকেরা আরও কাছে চলে এলো। এবার পুরো গলিটা একটা আদালত হয়ে গিয়েছিল। আরিয়ান ধীরে করে সেই চেয়ারে বসল, কিন্তু তার মাথা এখনও নিচু করা ছিল। রাধা চারদিকে তাকাল, আর তারপর জোরে বলল, আজ যা কথা হবে এখানেই হবে, সবার সামনে হবে। লোকেদের শ্বাস আটকে গেল। এবার সবাই জানতে চাইছিল আসলে ব্যাপারটা কি। রাধা আরিয়ানের দিকে তাকাল। এবার বলুন, কি কথার ক্ষমা চাইছেন আপনি? আরিয়ানের চোখ ভরে এলো, কিন্তু সে বলতে পারছিল না। বলুন। রাধার গলার আওয়াজ চড়া হয়ে গেল। নাকি আমি জানাবো সবাইকে যে আপনি কি করেছিলেন? ভিড় একদম শান্ত হয়ে গেল। আরিয়ান ধীরে করে বলল, ভুল আমার ছিল, অনেক বড় ভুল। রাধা হেসে ফেলল, কিন্তু সেই হাসি ব্যথায় ভরা ছিল। ভুল? আপনি ওটাকে ভুল বলছেন? সে নিজের চোখ থেকে জল মুছল, আর তারপর সবার দিকে তাকিয়ে বলল, শোনো সব লোকেরা, এ সেই লোক যে আমার বিশ্বাসকে, আমার স্বপ্নগুলোকে আর আমার পুরো জীবনকে এক ঝটকায় ভেঙে দিয়েছিল। ভিড়ে নিস্তব্ধতা ছেয়ে গেল।
এবার প্রতিটি চেহারা গম্ভীর ছিল। আমি একে ভগবানের মতো মেনেছিলাম। রাধার গলা কাঁপছিল, কিন্তু এ আমাকে এমন জায়গায় ফেলে দিয়েছে যেখান থেকে আমি আজ পর্যন্ত উঠতে পারিনি। আরিয়ানের চোখের জল আর থামছিল না। সে বারবার মাথা নিচু করে বলছিল, আমাকে মাফ করে দাও, প্লিজ। কিন্তু রাধার মন এবার পাথর হয়ে গিয়েছিল। ক্ষমা? সে রাগে বলল, আপনার মনে হয় এত সহজে সব ঠিক হয়ে যাবে? সে চেয়ার থেকে উঠে এক কদম এগিয়ে এলো। আজ আমি চুপ থাকব না। আজ সবাই জানতে পারবে যে আসল চেহারাটা কি এই বড়লোকের। ভিড় এবার আরও কাছে চলে এলো। সবার চোখে প্রশ্ন ছিল। আরিয়ানের অবস্থা এমন ছিল যেন সে নিজেই নিজের পাপের বোঝায় চাপা পড়ে গেছে। আর রাধা আজ প্রথমবারের জন্য নিজের ব্যথাকে দুনিয়ার সামনে রাখার জন্য প্রস্তুত ছিল। কিন্তু প্রশ্ন এখনও সেটাই ছিল, আসলে এমন কি হয়েছিল যে একজন কোটিপতি ছেলে একজন গরিব কাজের মেয়ের সামনে মাথা নিচু করে ক্ষমা চাইতে বাধ্য হয়ে গেল? রাধা দীর্ঘশ্বাস নিল। তার চোখ ভিড়ের ওপর ঘুরল, যেন সে ঠিক করছে যে আজ সে কতটা সত্যি সামনে আনবে। তারপর সে নিজের নজর আরিয়ানের ওপর স্থির করল। সেই আরিয়ান যে আজ মাথা নিচু করে বসেছিল, কিন্তু এক সময় তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ছিল। ৩ বছর আগে রাধা ধীরে ধীরে বলা শুরু করল, আমিও এমন ছিলাম না যেমন আজ আছি। তখন আমার কাছেও স্বপ্ন ছিল, আশা ছিল, আর একটা ভরসা ছিল যে হয়তো আমার জীবনও কখনো বদলাতে পারে। ভিড় একদম শান্ত হয়ে গেল। বাচ্চাদের পর্যন্ত আওয়াজ বন্ধ হয়ে গেল। সবাই এবার শুধু রাধার কথা শুনতে চাইছিল। আমি তখন শহরের একটা বড় বাড়িতে কাজ করতাম, সে বলল, আর সেই বাড়িটা ছিল মালহোত্রা হাউস। লোকেদের মধ্যে আবার চাঞ্চল্য হল, মানে এরই বাড়িতে কাজ করত, তাই তো এখানে এসেছে। রাধা মাথা নাড়ল, যেন তাদের কথা সত্যি। প্রথম প্রথম তো সব ঠিক ছিল, আমি নিজের কাজ করতাম আর চুপচাপ বাড়ি ফিরে আসতাম। কিন্তু ধীরে ধীরে সে কিছুক্ষণ থামল। ধীরে ধীরে আরিয়ান আমার জীবনে আসতে লাগল। আরিয়ান হালকা করে চোখ বন্ধ করে নিল, যেন প্রতিটি শব্দ তার বুকে আঘাত করছে। সে আমার সাথে কথা বলত, আমার খোঁজ খবর নিত, আমার প্রশংসা করত। রাধার গলা এবার একটু নরম হয়ে গেল। আমার মনে হল হয়তো প্রথমবারের মতো কেউ আমাকে মানুষ ভাবছে, শুধু কাজের মেয়ে নয়। ভিড়ের মধ্যে কিছু মহিলারা মাথা নাড়ল, যেন তারা সেই অনুভূতিটা বুঝতে পারছে। তারপর একদিন রাধা বলল, সে আমাকে বলল যে সে আমায় ভালোবাসে। এই শুনে ভিড়ের মধ্যে শোরগোল পড়ে গেল। কি? ভালোবাসা? একজন কোটিপতি আর একজন কাজের মেয়ের সাথে? রাধা তিক্ত হাসি হাসল। হ্যাঁ, আমাকেও প্রথমে বিশ্বাস হয়নি, কিন্তু সে আমাকে বিশ্বাস করালো। বলল যে ধনী গরিব কিছু হয় না, মনুষ্যত্বটাই আসল। সে এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করল, যেন সেই পুরনো মুহূর্তগুলোকে অনুভব করছে। আমি বোকা ছিলাম, সে নিজেকেই কটাক্ষ করল। আমি ওর প্রতিটি কথায় ভরসা করে নিয়েছিলাম, নিজের মনকেও দিয়ে দিলাম, আর নিজের স্বপ্নগুলোকেও। আরিয়ানের আঙুলগুলো কাঁপছিল। সে কিছু বলতে চাইছিল, কিন্তু শব্দ তার গলায় আটকে গিয়েছিল। কিন্তু আসল খেলা তো তার পরে শুরু হলো। রাধার গলা এবার আবার শক্ত হয়ে গেল। ভিড় আরও মন দিয়ে শুনতে লাগল। একদিন ওর বন্ধুদের পার্টি ছিল, সে বলল। সে আমাকে সেখানে ডাকল, বলল যে আজ সে সবার সামনে আমাকে নিজের জীবনের অংশ বানাবে। কিছু লোকের মুখে হালকা খুশি ঝলকে উঠল, যেন গল্পের ভালো মোড় আসতে চলেছে। কিন্তু রাধার চোখে কষ্ট পরিষ্কার দেখা যাচ্ছিল। আমি খুব খুশি ছিলাম, সে বলল। প্রথমবারের মতো আমি ভালো জামা কাপড় পরলাম, নিজেকে আয়নায় দেখলাম, আর ভাবলাম হয়তো আজ আমার জীবন সত্যি বদলে যাবে। সে একটু থামল, আর তারপর তার গলা কেঁপে গেল। কিন্তু সেখানে পৌঁছে পুরো ভিড়টা যেন একসাথে সামনের দিকে ঝুঁকে এলো। সেখানে পৌঁছে আমি দেখলাম যে সব কিছু একটা মজা ছিল। নিস্তব্ধতা, আরিয়ান আর তার বন্ধুরা। তার চোখ থেকে জল বইতে লাগল। আমার ভালোবাসাকে, আমার ভরসাকে একটা খেলা বানিয়ে দিয়েছিল। কিছু লোকেরা অবাক হয়ে মুখে হাত রাখল, ওরা হাসছিল। রাধার গলা ভেঙে গেল, আমার ওপর, আমার জামাকাপড়ের ওপর, আমার যোগ্যতার ওপর। আরিয়ান এবার নিজেকে সামলাতে পারছিল না। ওরা বলল, রাধা ভিড়ের দিকে তাকিয়ে বলল যে একটা কাজের মেয়ে কোটিপতিকে ভালোবাসার স্বপ্ন দেখছে। ভিড়ের মধ্যে রাগ ছড়িয়ে পড়ল। লজ্জা করল না এর? এতটা নিচে নামতে পারে কেউ? রাধা হাত তুলে সবাইকে শান্ত করল। আর সবচেয়ে বড় কথা, সে ধীরে করে বলল, সেখানে দাঁড়িয়ে থাকা এই লোকটা কিচ্ছু বলল না। আরিয়ান মাথা আরও নিচু করে নিল, শুধু দাঁড়িয়ে থাকল আর হাসতে থাকল।
এই শুনতেই ভিড়ের মধ্যে রাগ আরও বেড়ে গেল। এই লোকটা তো অপরাধী, একে তো শাস্তি পাওয়া উচিত। রাধার গলা এবার একেবারে ঠান্ডা হয়ে গিয়েছিল। সেদিন আমি ওখান থেকে ভেঙে বেরিয়ে এসেছিলাম। শুধু মন ভাঙেনি, আমার আত্মসম্মানও মরে গিয়েছিল। সে ধীরে ধীরে বসে পড়ল। আমি অনেকদিন পর্যন্ত বাইরে বেরোইনি। লোকেদের খোঁটা, নিজের প্রতি ঘৃণা, সব কিছু সহ্য করতে থাকলাম। কিছু মহিলার চোখে জল চলে এলো, কিন্তু তারপর আমি সিদ্ধান্ত নিলাম। সে ধীরে করে বলল যে এবার আমি কারও জন্য কাঁদব না, কারও ওপর ভরসা করব না। সে আরিয়ানের দিকে তাকালো, আর বিশেষ করে তোমার ওপর তো কক্ষলো না। আরিয়ান এবার কাঁদছিল। রাধা, আমি সেদিন ভয় পেয়ে গিয়েছিলাম, সে কাঁপা গলায় বলল। আমি ভুল করেছি, অনেক বড় ভুল। কিন্তু রাধা হাত তুলে তাকে থামিয়ে দিল। এবার সাফাই দেওয়ার কোনো লাভ নেই, সে কড়াভাবে বলল। যা ভেঙে যায় তা আর আগের মতো তৈরি হয় না। ভিড় এবার পুরোপুরি রাধার সাথে ছিল। সবার নজর আরিয়ানের ওপর ছিল, যেন তারা তার উত্তরের অপেক্ষা করছিল। আর বাতাসে এবার একটাই প্রশ্ন ভাসছিল, যদি এত সব হয়েছিল তবে আজ এই লোকটা ফিরে এলো কেন? আর শুধু ক্ষমা চাওয়াই কি ওর উদ্দেশ্য, নাকি এর পেছনে অন্য কোনো সত্যি লুকিয়ে আছে? গলিতে নিস্তব্ধতা ছিল, বাতাসও যেন থেমে গিয়েছিল। প্রতিটি চোখ এবার শুধু আরিয়ানের ওপর স্থির ছিল। সেই আরিয়ান, যাকে লোকেরা কিছুক্ষণ আগে পর্যন্ত একজন অহংকারী কোটিপতি ভাবছিল, আর এখন একজন অপরাধীর মতো মাথা নিচু করে বসেছিল। রাধার কথার পর পরিবেশ পুরোপুরি বদলে গিয়েছিল। এবার বলুন, রাধা ঠান্ডা গলায় বলল, আপনি এখানে কেন এসেছেন? শুধু ক্ষমা চাইতে, নাকি আরও কিছু আছে? আরিয়ান ধীরে ধীরে নিজের মাথা তুলল। তার চোখ লাল ছিল, চেহারা ক্লান্ত, আর গলায় একটা সত্যিকারের ব্যথা ছিল। আমি এখানে শুধু ক্ষমা চাইতে আসিনি, সে ধীর কিন্তু স্পষ্ট শব্দে বলল। ভিড়ের মধ্যে চাঞ্চল্য হল। তাহলে আবার কি চায় এ? আরিয়ান দীর্ঘশ্বাস নিল। আমি এখানে নিজের অপরাধ স্বীকার করতে এসেছি, আর যা আমি তোমার থেকে কেড়ে নিয়েছিলাম তা সব ফিরিয়ে দিতে এসেছি রাধা। রাধার ভ্রু কুঁচকে গেল। কি ফেরাবেন আপনি? সে কটাক্ষ করে বলল, যা হারিয়ে গেছে তা কি ফিরে আসে? আরিয়ান তার চোখের দিকে তাকিয়ে বলল, না, যা হারিয়ে গেছে তা ফিরে আসে না, কিন্তু যা ভেঙে গেছে তাকে জোড়ার চেষ্টা অবশ্যই করা যেতে পারে। ভিড় এবার পুরোপুরি মন দিয়ে শুনছিল। আরিয়ান আরও বলল, সেদিনের পর যখন তুমি ওখান থেকে চলে গিয়েছিলে, আমি প্রথমবারের মতো নিজেকে আয়নায় দেখলাম, আর আমি বুঝতে পারলাম যে আমি কতটা নীচ মানুষ। তার গলা ধরে এলো। আমি তোমার সাথে মজা করিনি রাধা, আমি সত্যিই তোমাকে ভালোবাসতাম। ভিড়ের মধ্যে কিছু লোক চমকে গেল। কিন্তু আমি ভয় পেয়ে গিয়েছিলাম, সে বলল, নিজের বন্ধুদের থেকে, নিজের স্টেটাস থেকে, ওই সমাজ থেকে যা আমাদের মাঝে দাঁড়িয়েছিল। রাধা সঙ্গে সঙ্গে উত্তর দিল, আর তাই তুমি আমাকে একা ছেড়ে দিলে সবার সামনে হাসির পাত্র হওয়ার জন্য? আরিয়ান চুপ হয়ে গেল। কয়েক মুহূর্তের নীরবতার পর সে মাথা নাড়ল। হ্যাঁ, আর এটাই আমার সবচেয়ে বড় ভুল ছিল। সে নিজের পকেট থেকে একটা পুরনো মতো ছবি বের করল। এই দেখো। সে কাঁপা হাতে ছবিটা এগিয়ে দিল। রাধা ছবিটা নিল না, কিন্তু ভিড়ে দাঁড়িয়ে থাকা একজন লোক সেটা তুলে নিয়ে দেখল। আরে, এ তো তোমাদের দুজনের ছবি। ছবিতে রাধা আর আরিয়ান একসাথে দাঁড়িয়েছিল, হাসি মুখে, যেন দুনিয়ার কোনো চিন্তাই নেই। রাধার চোখ ওই ছবির ওপর আটকে গেল। কয়েক মুহূর্তের জন্য তার চেহারা নরম হল, কিন্তু তারপর সে নিজেকে সামলে নিল। পুরনো স্মৃতি দেখিয়ে কি প্রমাণ করতে চাইছ? সে কঠোরভাবে বলল। আরিয়ান ধীরে করে বলল, কিছু না, শুধু এটুকু যে আমার ভালোবাসা মিথ্যে ছিল না। তারপর সে আরও বলল, সেদিনের পর আমি রোজ ওই পার্টির কথা মনে করতে থাকলাম, আর বারবার নিজেকে ঘৃণা করতে থাকলাম। আমি নিজের বন্ধুদের সাথে সম্পর্ক ভেঙে দিলাম, নিজের বাড়ির লোকেদের সাথে ঝগড়া করলাম, এমনকি আমি কোম্পানির অর্ধেক কাজও ছেড়ে দিলাম। ভিড়ের মধ্যে আবার ফিসফিসানি শুরু হয়ে গেল। সত্যি এত বদলে গেল এ? আরিয়ান মাথা নাড়ল। আমি সবকিছু হারিয়ে ফেললাম, কিন্তু সবচেয়ে বেশি যাকে হারালাম সেটা ছিলে তুমিই রাধা। তার চোখ থেকে জল আবার বইতে লাগল। আর তারপর কয়েকদিন আগে আমি জানতে পারলাম। সে থেমে গেল। রাধার নজর ওর ওপর স্থির হয়ে গেল। কি জানতে পারলে? আরিয়ান ধীরে করে বলল, যে সেদিনের পর তুমি কতটা কষ্ট সহ্য করেছ। তোমাকে কাজ থেকে বের করে দেওয়া হলো, লোকেরা তোমাকে নিয়ে মজা ওড়ালো, আর তার গলা আটকে গেল। আর কি? রাধা কড়াভাবে জিজ্ঞেস করল। আরিয়ান চোখ বন্ধ করে নিল। আর তুমি নিজের জীবন শেষ করে দেওয়ার চেষ্টা করেছিলে। এই শুনতেই পুরো ভিড় কেঁপে উঠল। কি? এত বড় ধাক্কা লেগেছিল ওর? রাধার চেহারা একেবারে শক্ত হয়ে গেল। সে সঙ্গে সঙ্গে বলল, ব্যাস, আর একটা শব্দ বলবে না।
তার চোখে জল ছিল, কিন্তু সে সেগুলো পড়তে দিতে চাইছিল না। তোমার কি অধিকার আছে আমার জীবনের কথা সবার সামনে বলার? তার গলার আগে কাঁপছিল। আরিয়ান সঙ্গে সঙ্গে মাথা নিচু করে নিল। আমার কোনো অধিকার নেই, কিন্তু আমি আমার ভুল বুঝতে পেরেছি, আর আমি সেটা শুধরাতে চাই। ভিড় এবার পুরোপুরি গম্ভীর ছিল। আরিয়ান আরও বলল, আমি তোমাকে নিয়ে যেতে আসিনি, তোমাকে বাধ্য করতেও না। আমি শুধু তোমার সামনে আমার প্রতিটি অপরাধের শাস্তি ভোগ করতে এসেছি। তারপর সে ধীরে করে বলল, যদি তুমি চাও তো আমি এখানেই বসে থাকব, প্রতিদিন, যতদিন না তোমার রাগ শেষ হয়ে যাচ্ছে। রাধা ওর কথা শুনে চুপ হয়ে গেল। কয়েক মুহূর্ত পর্যন্ত সেখানে কেউ কিছু বলল না। তারপর সে ধীরে করে বলল, তোমার মনে হয় এসব করে তুমি সব ঠিক করে দেবে? আরিয়ান মাথা নাড়ল। না, কিন্তু হয়তো আমি নিজেকে মাফ করতে পারব। ভিড়ের মধ্যে নীরবতা ছেয়ে গেল। সবার মনে এবার একটাই প্রশ্ন ছিল, রাধা কি তাকে মাফ করবে, নাকি এই গল্প এখানেই শেষ হয়ে যাবে একটা অসম্পূর্ণ ভালোবাসার সাথে? রাধা চেয়ার থেকে উঠে এক কদম পেছনে সরে গেল। সে শেষবারের মতো আরিয়ানের দিকে তাকালো, আর তারপর বলল, সিদ্ধান্ত এখন হবে না, কাল এই জায়গায় এই সময়, তখন জানাবো যে তোমার শাস্তি কি হবে। এই বলে সে ভেতরে চলে গেল। আরিয়ান ওখানেই বসে রইল মাথা নিচু করে। আর পুরো বস্তি এবার কালকের জন্য অপেক্ষা করতে লাগল। পরের দিন একই সময়ে, একই জায়গা, একই গলি, কিন্তু আজ পরিবেশ আগের চেয়ে আলাদা ছিল। কালকের ঘটনার পর পুরো বস্তিতে একটাই আলোচনা ছিল, আজ কি হবে? রাধা কি তাকে ক্ষমা করে দেবে, নাকি ওই কোটিপতিকে সবার সামনে প্রত্যাখ্যান করবে? সকাল থেকেই লোকেরা ধীরে ধীরে ওই গলিতে জমায়েত হতে শুরু করেছিল। বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সবার নজর ওই দরজার ওপরই ছিল, যেখানে কাল এমন একটা সত্যি সামনে এসেছিল যা সবাইকে নাড়িয়ে দিয়েছিল। কিছুক্ষণের মধ্যেই সেই কালো বিলাসবহুল গাড়িটা আবার একটা গলির বাইরে এসে থামল। লোকেদের শ্বাস আটকে গেল। দরজা খুলল, আর আরিয়ান বাইরে নামল। কিন্তু আজ তাকে আগের মতো দেখাচ্ছিল না। না কোনো দামি স্যুট, না কোনো লোক দেখানো ব্যাপার। আজ সে সাধারণ সাদা কুর্তা পায়জামা পরেছিল। চেহারায় সেই ক্লান্তি, কিন্তু চোখে একটা সিদ্ধান্ত পরিষ্কার ঝলকাচ্ছিল। সে ধীরে ধীরে হেঁটে আবার সেই জায়গায় এলো, আর কিছু না বলে সেই চেয়ারটাই টেনে নিয়ে বসে পড়ল। মাথা নিচু করা, হাত জোড়া করা, যেন আজ সে যে কোনো সিদ্ধান্তের জন্য প্রস্তুত ছিল। ভিড় পুরোপুরি শান্ত ছিল। কিছু মুহূর্ত পরেই রাধার দরজা খুলল। আজ রাধাকেও আলাদা দেখাচ্ছিল। সাধারণ জামাকাপড়, কিন্তু চেহারায় একটা অদ্ভুত শান্তি। সে বাইরে এলো আর ধীরে ধীরে চেয়ারে বসল। দুজনের মাঝে সেই একই দূরত্ব ছিল, কিন্তু আজ বাতাসে একটা অন্যরকম উত্তেজনা ছিল। কিছু মুহূর্ত পর্যন্ত দুজনেই চুপ রইল। তারপর রাধা বলা শুরু করল, পুরো রাত আমি ভেবেছি। তার গলা শান্ত ছিল, কিন্তু গম্ভীর। ভেবেছি যে তুমি যা করেছ তারপর তোমার কি শাস্তি পাওয়া উচিত। ভিড়ের মধ্যে চাঞ্চল্য হল। সবাই মন দিয়ে শুনতে লাগল। রাধা আরও বলল, তুমি আমার মন ভেঙেছ, আমার বিশ্বাস ভেঙেছ, আমার আত্মসম্মান ভেঙেছ। আর এই সব কিছুর শাস্তি শুধু একটা সরি দিয়ে শেষ হতে পারে না। আরিয়ান ধীরে করে মাথা নাড়ল। আমি জানি। রাধা ওর চোখের দিকে তাকাল। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি। পুরো গলিতে নিস্তব্ধতা ছেয়ে গেল। সবাই শ্বাস আটকে দাঁড়িয়েছিল। রাধা ধীরে ধীরে বলল, তোমার শাস্তি এই যে তুমি এবার তোমার পুরো জীবন আমার মতো মানুষদের জন্য বাঁচবে। ভিড় একেবারে চমকে গেল। কি মানে? এটা কেমন শাস্তি? রাধা স্পষ্ট গলায় বলল, যে কষ্টের মধ্যে দিয়ে আমি গেছি, সেই কষ্ট এই বস্তির প্রতিটি মেয়ে, প্রতিটি গরিব মানুষ প্রতিদিন সহ্য করে। তোমার শাস্তি চাই তো? তাহলে এবার তুমি নিজের ধনসম্পদ, নিজের ক্ষমতা, নিজের নাম শুধুমাত্র তাদের জন্যই ব্যবহার করবে। আরিয়ান প্রথমবারের জন্য একটু মাথা তুলল। তার চোখে বিস্ময় আর আশা দুটোই ছিল। রাধা বলে চলল, তুমি স্কুল বানাবে, তুমি এখানকার বাচ্চাদের পড়াবে, তুমি সেই সব লোকেদের জন্য কাজ করবে যাদের সমাজ সবসময় নিচু করে রেখেছে। ভিড় এবার মন দিয়ে শুনছিল। কিছু লোকের চোখে চমক এসে গিয়েছিল। আর রাধা একটু থেমে বলল, যতদিন না তুমি এটা প্রমাণ করে দিচ্ছ যে তুমি সত্যি সত্যি বদলে গেছ, ততদিন আমি তোমাকে মাফ করব না। পুরো পরিবেশ শান্ত হয়ে গেল। এই শাস্তিটা আলাদা ছিল, কিন্তু সবচেয়ে ভারী ছিল। আরিয়ানের চোখ থেকে জল বইতে লাগল। সে ধীরে ধীরে চেয়ার থেকে উঠল আর রাধার সামনে দাঁড়িয়ে আবার মাথা নিচু করে নিল। আমি এই শাস্তি মঞ্জুর করছি। তার গলা কাঁপছিল। আর কথা দিচ্ছি
যে এবার থেকে আমার জীবন শুধু এই কাজের জন্যই হবে। ভিড়ের মধ্যে ধীরে ধীরে হাততালি বাজতে লাগল। প্রথমে একজন লোক, তারপর দ্বিতীয়জন, আর দেখতে দেখতে পুরো গলি হাততালিতে কেঁপে উঠল। কেউ একজন বলল, আজ প্রথমবারের মতো কোনো বড় লোক আসল শাস্তি পেল। রাধা কিছু বলল না, সে শুধু দাঁড়িয়ে রইল, শান্ত, মজবুত। আরিয়ান শেষবারের মতো তার দিকে তাকাল। তুমি কি কখনো আমাকে মাফ করতে পারবে? রাধা সোজাসুজি উত্তর দিল না, শুধু এটুকু বলল, ক্ষমা শব্দ দিয়ে মেলে না, কাজ দিয়ে মেলে। আরিয়ান মাথা নাড়ল আর পেছনে না তাকিয়ে ধীরে ধীরে সেখান থেকে চলে গেল। 6 মাস পর সেই বস্তিই ছিল, কিন্তু এবার সবকিছু একটু বদলে গিয়েছিল। যেখানে আগে ভাঙা দেওয়াল ছিল, সেখানে এবার একটা ছোট্ট স্কুল তৈরি হয়ে গিয়েছিল। যেখানে বাচ্চারা আগে এদিক ওদিক ঘুরে বেড়াত, এবার সেখানে বই আর স্বপ্ন ছিল। আর ওই স্কুলের বাইরে একটা নাম লেখা ছিল, রাধা শিক্ষা কেন্দ্র। বাচ্চারা হাসছিল, খেলছিল, আর দূরে দাঁড়িয়ে থাকা একজন লোক তাদের দেখে হাসছিল। সে ছিল আরিয়ান, সাধারণ জামাকাপড়ে, কোনো লোক দেখানো ভাব ছাড়া। কিন্তু আজ তাকে আগের চেয়ে অনেক বড় মানুষ মনে হচ্ছিল। রাধাও সেখানে এলো। সে স্কুলটা দেখল, বাচ্চাদের দেখল, আর তারপর আরিয়ানের দিকে তাকাল। দুজনের চোখ মিলল। এবার না কোনো রাগ ছিল, না কোনো কষ্ট, শুধু একটা শান্ত অনুভূতি ছিল। রাধা ধীরে ধীরে ওর কাছে এলো, আর প্রথমবারের মতো সে বলল, এবার তুমি ক্ষমা পাওয়ার যোগ্য হয়েছ। আরিয়ানের চোখ ভরে এলো, কিন্তু এবার ওর চোখের জলে অনুশোচনা নয়, শান্তি ছিল। বন্ধুরা, এই গল্পের সবচেয়ে বড় বার্তা হল যে আসল শাস্তি প্রতিশোধ নয়, পরিবর্তন। আর সত্যিকারের ভালোবাসা তখন প্রমাণিত হয় যখন মানুষ নিজেকে বদলে ফেলে। বন্ধুরা, এবার আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আছে। যদি আপনারা রাধার জায়গায় থাকতেন তো কি করতেন? আপনারা কি আরিয়ানকে ওর ভুলের পর মাফ করে দিতেন, নাকি ওকে সবার সামনে বেইজ্জত করে চিরকালের মতো নিজের জীবন থেকে বের করে দিতেন? আপনাদের কি মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনারা ক্ষমা করতেন নাকি শাস্তি দিতেন? তো বন্ধুরা, এই গল্পটা আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর যেতে যেতে আমাদের ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্টে নিজের নাম আর শহরের নাম অবশ্যই লিখবেন, যাতে আমরা আপনাদের ভালোবাসা আর সমর্থন অনুভব করতে পারি। তাহলে চলুন, আবার দেখা হবে আরও একটা হৃদয় ছুঁয়ে যাওয়া সত্যি গল্পের সাথে।